আজ তোর বিকেলে পড়ানোর কথা ছিল না? সেখানে যাবি তো? হ্যাঁ, আগে ওই কাজটা সেরে নেব, তারপর সোজা বাস ধরার জন্য বেরিয়ে পড়ব। তা কদিন থাকবি বাড়িতে? পরীক্ষা শেষ হয়েছে, তাই অন্তত 10-12 দিন তো থাকবই। ঠিক আছে, সাবধানে যাস। গ্রামের স্কুল থেকে পড়াশোনা শুরু করে এখন শহরের এক নামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি। বাড়ি অনেক দূরে হওয়ায় শহরের এক কোণে ছোট্ট একটা মেসেই থাকতে হয়। নিজের খরচ নিজে চালানোর জন্যে মাঝে মাঝে ছাত্র পড়াই। ছুটি পেলেই গ্রামে ফিরে যাওয়াটাই আমার অভ্যাস। আজও তাই দরকারি জিনিসপত্র ব্যাগে ভরে বাড়ির উদ্দেশ্যে বেরোনোর প্রস্তুতি নিয়েছি। পড়াতে পড়াতে প্রতিদিনই দেরি হয়ে যায়, আজও তার ব্যতিক্রম হলো না। খেয়াল করলাম চারপাশে অন্ধকার নামতে শুরু করেছে। সময় যে কিভাবে পেরিয়ে গেল তা বুঝতেই পারিনি। ছাত্রের বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে রিকশার অপেক্ষা করছিলাম। হঠাৎ রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ আমার দিকে তাকিয়ে বললেন, বকুল তলার মোড়েই ও থাকবে, ও ওখানেই থাকবে। কে কাকু, কার কথা বলছেন? সময় হলেই বুঝতে পারবে। লোকটাকে আমি আগে কখনো দেখিনি, কিন্তু যে জায়গার নাম বললেন সেটা তো আমার নিজের গ্রামেই। অদ্ভুত লাগলেও তখন আর কিছু ভাবার সুযোগ ছিল না। ঠিক তখনই একটা রিকশা চোখে পড়তেই হাত তুলে থামালাম। মাথা থেকে সব চিন্তা ঝেড়ে ফেলে বাস স্ট্যান্ডের দিকে রওনা দিলাম। যেভাবেই হোক আজকে 8টার বাসটা ধরতেই হবে। বাস স্ট্যান্ডে পৌঁছেই শুনলাম আজ বাস চলাচল বন্ধ। কেউ বলল তেলের দাম বেড়ে যাওয়ায় বাস ভাড়া বাড়ানো হয়েছে, তাই ধর্মঘট চলছে। শেখ হাসিনা হায় হায়, তেলের দাম কমাতে হবে। রাত গভীর, একবার মনে হলো মেসে ফিরে যাই, কিন্তু মায়ের অপেক্ষার কথা মনে পড়তেই আর পারলাম না। বাস স্ট্যান্ড থেকে খানিকটা দূরে চলে এসেছি। চারপাশে লোকজন নেই বললেই চলে। রাস্তায় আলোও ঠিকমতো জ্বলছে না। ঠিক তখনই ধীরে চলতে থাকা একটা ভ্যান আমার সামনে এসে থেমে গেল। আমি কিছু বলার আগেই ভ্যান চালক আমার দিকে তাকিয়ে বলল, বাবা, তোমার মুখটা দেখে মনে হচ্ছে কোথাও যেন দেখেছি। আপনি হয়তো ভুল করছেন, আমি তো শহরেই থাকি। হতে পারে, কিন্তু তবুও কেমন যেন চেনা চেনা লাগছে। আচ্ছা, তোমার বাড়ি কোন দিকে? চট্টগ্রাম। তাই নাকি? তাহলে তুমি কি হরিপদদার ছেলে? হ্যাঁ, আপনি বাবাকে চিনতেন? চিনতাম না বললে ভুল হয় বাবা। এক সময় তোমাদের বাড়িতে প্রায় যাতায়াত ছিল। তুমি তখন খুব ছোট। লোকটার কথায় অবাক হলাম। এত বছর পর গ্রামের মানুষের সাথে দেখা হবে, তাও এমনভাবে ভাবিনি। আপনি তাহলে কোথায় যাচ্ছেন? আমি গ্রামেই ফিরছি। আজ শহরে মাল বেচতে এসেছিলাম বাবা, কিন্তু বাস যে বন্ধ সেটা তো জানতাম না। আমারও একই অবস্থা। যদি আপত্তি না থাকে আমি আপনার সাথেই যেতে চাই। আরে না না, এতে আপত্তির কি আছে? বরং ভালোই হলো, রাস্তার দুজন থাকলে ভয় কম লাগে। ভ্যানে উঠে বসলাম। রাতের ঠান্ডা বাতাস গায়ে লাগছিল। ভ্যানের ভেতর আগের সবজির গন্ধ লেগে আছে। জামায় দাগ পড়ছিল, কিন্তু তখন এসব তেমন গুরুত্ব দিলাম না। ভ্যান ধীরে ধীরে এগোচ্ছিল। অন্ধকার রাস্তায় ঝিঝি পোকার ডাক আর মাঝে মাঝেই শিয়ালের চিৎকার। এইভাবে রোজ শহর গ্রাম করতে আপনার তো খুব কষ্ট হয়। কষ্ট তো আছেই বাবা, তবে পেটের দায়ে মানুষকে অনেক কিছু সহ্য করতে হয়। কথা বলতে বলতে বুঝলাম সারাদিনের খাটনির পর মানুষটা ভীষণ ক্লান্ত। আমার তো সন্ধ্যার পর কিছু খাওয়া হয়নি। আপনার কি খাওয়া হয়েছে কাকু? না বাবা, সকালে যা খেয়েছিলাম সেটাই শেষ। তাহলে সামনে যদি কোনো খাবার পাওয়া যায়, আমরা নয় একটু খেয়ে নিই। ঠিকই বলেছ, শরীরটা একটু আরাম পাবে।
রাস্তার ধারে এক ছোট্ট হোটেলে দুজন পাশাপাশি বসে খাওয়া সেরে আবার রওনা দিলাম। এরপর আর বেশি কথা হয়নি। ক্লান্তির মধ্যেই ধীরে ধীরে গ্রামের আলো চোখে পড়তে শুরু করলো। রাত প্রায় 1টা নাগাদ বাজারের মুখে ভ্যান থামলো। আমি ভাড়া দিতে চাইলে উনি হাত নেড়ে থামিয়ে দিলেন। এসব বাদ দাও বাবা, তোমার বাবা এক সময় আমাকে অনেক সাহায্য করেছেন। আপনি আজ আমার বড় উপকার করলেন। ঠিক আছে বাবা, এবারে সাবধানে বাড়ি যাও। ভ্যানটা ধীরে ধীরে অন্ধকার রাস্তায় মিলিয়ে গেল, আর আমি কাঁধে ব্যাগটা নিয়ে গ্রামের ভেতরে পথে হাঁটা শুরু করলাম। সেই পথ যা শেষ পর্যন্ত আমাকে বকুলতলার পুকুরের দিকে নিয়ে যাবে। আমি কাঁধের ব্যাগটা ঠিক করে নিলাম। এখান থেকে বাড়ি যেতে খুব বেশি দূর নয়, হেঁটে বড়জোর 15 মিনিট। এই রাস্তাটা আমার খুব চেনা, তবু আজ কেমন যেন অচেনা লাগছিল। কিছু দূর এগোতেই চোখে পড়ল পরিচিত জায়গাটা। চারিদিকে ঘেরা গাছপালার মাঝখানে বিশাল একটি জলভরা পুকুর। গ্রামে সবাই একে বকুলতলা নামেই চেনে। হঠাৎ থমকে দাঁড়ালাম। পানির দিক থেকে হালকা শব্দ আসছে। মনে হলো কেউ আস্তে আস্তে জলে নড়াচড়া করছে। বুকের ভেতরে অজানা একটা চাপ অনুভব করলাম। ভাবলাম হয়তো কোনো জন্তু পানিতে নেমেছে। তবুও চোখটা পুকুরের দিক থেকে সরাতে পারলাম না। ঘাটের দিকে তাকিয়ে দেখি একটা মেয়ে বসে আছে। অল্প আলোয় বোঝা যাচ্ছে মাথার উপর ওড়না টানা, দুপা পানিতে ডোবানো, জল ছুঁয়ে ছুঁয়ে ঢেউ তুলছে সে। এত রাতে এখানে কেউ থাকার কথা তো নয়। মনে ভয় লাগলেও কৌতূহল আমাকে সামনে এগোতে বাধ্য করলো। এই সময় কে এখানে? কে আছে? কোনো সাড়া নেই। আরো জোর দিয়ে বললাম, শুনতে পাচ্ছেন না? আপনি কে? তখন শান্ত কণ্ঠে উত্তর এলো, শহরে গিয়ে কি পুরনো মুখ চিনতেই ভুলে গেছো? মাধবী, তুমি? ভয় পাচ্ছ নাকি এখনো? আমি আর কিছু না বলে ঘাটের ধারে গিয়ে বসলাম। মনে হচ্ছিল সব যেন স্বাভাবিক, যেন ও এখানে থাকাটাই স্বাভাবিক ঘটনা। এত রাতে এখানে একা বসে আছো কেন মাধবী? বাড়িতে কেউ কিছু বলবে না? যাদের বলার কথা ছিল তারা তো অনেক আগেই বলা বন্ধ করে দিয়েছে। এইভাবে কথা বলছো কেন? তোমার গলা কেমন যেন আলাদা লাগছে। মানুষ বদলায় অপূর্ব, কিন্তু কষ্ট তার থেকেও দ্রুত বদলায়। ওর গলায় কোনো অভিযোগ নেই, কিন্তু গভীর কষ্ট লুকানো। কিন্তু তোমার তো শ্বশুর বাড়িতে থাকার কথা ছিল, এখানে কবে এলে? যে জায়গায় সম্মান পায় না সেখানে শরীর থাকলেও মন থাকে না। কিছু হলে আমায় বলতে পারো। বলবো কাকে? সবাই তো নিজের নিজের জীবন নিয়ে ব্যস্ত। মেয়েদের দুঃখ শোনার সময় কারোর নেই। মাধবী জলে পা ডুবিয়ে ধীরে ধীরে পা দোলাচ্ছিল। মনে আছে ছোটবেলায় আমরা এখানে বসে কত স্বপ্নের কথা বলতাম? হ্যাঁ, তুমি বলেছিলে তুমি খুব সুখী হবে। আমি চেষ্টা করেছিলাম অপূর্ব, সত্যিই চেষ্টা করেছিলাম। তাহলে এমন কথা বলছো কেন? এখনো তো সব শেষ হয়ে যায়নি। কিছু কিছু গল্প মাঝপথেই থেমে যায়, শেষ পর্যন্ত পৌঁছানোর সুযোগ আর পায় না অপূর্ব। আমি আছি তোমার সাথে মাধবী। মাধবী হালকা হাসলো। দেরি হয়ে গেল অপূর্ব, অনেক দেরি। তুমি এরকম কথা কেন বলছো? ঠিক তখনই পেছন থেকে মায়ের ডাক ভেসে এলো। এই খোকা, এত রাতে এখানে দাঁড়িয়ে কি করছিস? চমকে উঠেই ঘুরে তাকালাম। মা, তুমি এখানে? মায়ের মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। হাতে শাড়ির আঁচল ধরা, যেন তাড়াহুড়ো করেই বেরিয়ে এসেছেন। তুই এখনো বাড়ি আসিসনি দেখে বুকটা কেমন করছিল, তাই নিজেই খুঁজতে বেরোলাম। আমি কথা বলার আগেই আবার পুকুর পাড়ের দিকে তাকালাম। মাধবী? আমি ওদিকে তাকাতেই দেখলাম ঘাট ফাঁকা। মাধবী কোথাও নেই। এই তো এইমাত্র এখানে বসেছিল। কে ছিল? মাধবী, ওর সাথেই তো কথা হচ্ছিল। মা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে আমার দিকে তাকালেন। তুই ঠিকই বলছিস,
বুঝে বলছিস তো? আমি মিথ্যে বলছি না মা, এইমাত্র এখানেই ছিল। বাবা, মাধবী তো আর এই দুনিয়ায় নেই। মায়ের চোখ ভিজে উঠল, মনের ভেতর যেন কেউ হঠাৎ করে সবকিছু উল্টে দিল। এমন কথা বলো না, আমি নিজে ওর সাথে এক্ষুনি কথা বলেছি। 3 দিন আগে ভোরবেলায় ওর দেহ এই পুকুর থেকেই পাওয়া গেছে। মায়ের কণ্ঠ কাঁপছিল, কথা বলতে বলতে কষ্ট হচ্ছিল। বিয়ের পর থেকে মেয়েটার ওপর কি পরিমাণ কষ্ট গেছে সেটা আমরা ঠিক করে জানতেই পারিনি। লোভী মানুষটার অত্যাচার আর সহ্য করতে পারেনি। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম, চারপাশের সব শব্দ যেন হঠাৎ থেমে গেছে। কিন্তু ও তো এত শান্ত ছিল। যারা সবচেয়ে শান্ত থাকে তারাই বেশি ভেঙে পড়ে বাবা। চল বাড়ি যাই, এই জায়গাটায় আর দাঁড়িয়ে থাকিস না। মা আমার হাতটা শক্ত করে ধরলেন। আমি আর কিছু বললাম না, শুধু একবার পিছনে ফিরে পুকুরের দিকে তাকালাম। নিস্তব্ধ জল, গাছের ছায়া, ফাঁকা ঘাট, যেন কিছুই কখনো ঘটেনি। মাকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে বাড়ির পথ ধরলাম। সেই রাতের কথাটা আমি আর কাউকে জানাইনি, কারণ কিছু সত্য মানুষের কানে পৌঁছালে ভয় হয়ে ওঠে। কিন্তু আজও বকুলতলার পাশ দিয়ে হাঁটলে মনে হয় কেউ যেন এখনো সেখানে বসে আছে।